এবার এবার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে অনলাইন লাইভ ক্লাসে স্বাগত। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরা রসায়ন প্রথম পত্র পড়তেছি। গত ক্লাসে আমি তোমাদের তৃতীয় অধ্যায় আলোচনা করতেছিলাম। তৃতীয় অধ্যায়ে পর্যায়বৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন, এই চ্যাপ্টারটা আমরা পড়তেছি। এই চ্যাপ্টারের গত ক্লাসে আমরা পড়ছিলাম পর্যায়বৃত্ত ধর্ম এবং পর্যায়বৃত্ত ধর্মের কিছু পর্যায়বৃত্ত ধর্ম এবং পর্যায়বৃত্ত ধর্ম থেকে আমরা কোন কোন জিনিসগুলো আলোচনা করছিলাম। পর্যায়বৃত্ত ধর্ম থেকে আমরা আলোচনা করছিলাম আয়নীকরণ বিভব, আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি এবং তড়িৎ ঋণাত্মকতা। আশা করি তোমরা ভিডিওটি দেখছো বা গত ক্লাসে ছিলে, ক্লাসটা বুঝতে পারছো, বই থেকে সুন্দর করে পড়ছো ক্লাসটা শুনে। তো পর্যায়বৃত্ত ধর্ম আরো কিছু টপিকস আমাদের জানা ছিল। সেই পর্যায়বৃত্ত ধর্মের আরো যে জিনিসগুলো আমরা লিখছিলাম, 3টা বিষয় আলোচনা করছিলাম, আরো 3টা বিষয় আমাদের বাকি ছিল। আজ আমরা সেই বিষয়গুলো আলোচনা করব। তো প্রথমে আমি একটু বলে নিই যে পর্যায়বৃত্ত ধর্মটা কি, আবার একটু মনে করে দিই। পর্যায়বৃত্ত ধর্ম হচ্ছে মূল সমূহকে ইলেকট্রন বিন্যাসের ভিত্তিতে পরিবর্তনশীল ধর্ম অনুসারে সাজানোকে বলা হচ্ছে পর্যায়বৃত্ত ধর্ম। আমি কতদিন তোমাদের ডেফিনেশনটা লিখে দিয়েছিলাম। তোমরা কি আমার ক্লাস শুনতে পাচ্ছ, দেখতে পাচ্ছ? একটু কমেন্টের মাধ্যমে যদি জানাও তাহলে খুশি হতাম। তোমরা ক্লাস দেখতে পাচ্ছ কিনা। তো আজ আমরা পর্যায়বৃত্ত ধর্মের যে বিষয়টা জানবো সেটা হলো গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক। গলনাঙ্ক স্ফুটনাঙ্ক সম্পর্কে জানবো, অর্থাৎ একটা পর্যায়ে গ্রুপে বা শ্রেণীতে কিরূপ পরিবর্তন হয়। তারপরে কি জানবো, পরমাণুর আকার ও ব্যাসার্ধ। আমি জিনিসগুলো একটু লিখে দিই। আমরা যে জিনিসগুলো আলোচনা করব, গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক, তারপরে 2 নম্বর হচ্ছে পরমাণু আকার ও পারমাণবিক ব্যাসার্ধ, আর 3 নম্বর হচ্ছে ধাতব ধর্ম। ঠিক আছে, আমরা আজ এই বিষয়গুলো আলোচনা করব। গত ক্লাসে আমরা আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি এবং তড়িৎ ঋণাত্মকতা আলোচনা করছি। আজ আমরা গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, পরমাণুর আকার ও পারমাণবিক ব্যাসার্ধ এবং ধাতব ধর্ম, অর্থাৎ একটা গ্রুপে এবং পর্যায়ে কিরূপ পরিবর্তন হয় সেই বিষয়গুলো একটু জানবো। প্রথমে আসো গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক। গলনাঙ্ক স্ফুটনাঙ্ক পর্যায়ভিত্তিক পরিবর্তন হয়। গলনাঙ্ক আমরা গ্রুপ 1 এর ক্ষেত্রে যদি দেখি, তাহলে গ্রুপ 1 এ আছে ধাতু সমূহ। এই ধাতু সমূহের ক্ষেত্রে আমরা দেখি একটা গ্রুপের যতই আমরা উপর থেকে নিচের দিকে যাই, এদের গলনাঙ্ক কমতে থাকে। কারণ আমরা যতই উপর থেকে নিচের দিকে যাই তার স্তর সংখ্যা বাড়ে। স্তর সংখ্যা যত বাড়ে সর্ববহিঃস্থ শক্তি স্তরের ইলেকট্রন কি হয়, দূরে সরে যায় নিউক্লিয়াস থেকে। তখন এই ইলেকট্রনকে সরিয়ে দিতে কম শক্তির প্রয়োজন হয়। কম শক্তির প্রয়োজন হয় বলেই কম তাপে ওটাকে সম্ভব হয়, এই জন্য গলনাঙ্কটাও নিম্নমানের হয়। আচ্ছা, দেখতে পাচ্ছেন? তো গলনাঙ্ক ধাতুর ক্ষেত্রে তাহলে কি হলো, ধাতুর ক্ষেত্রে গলনাঙ্ক নিম্ন হবে, কারণ আমরা উপর থেকে যতই নিচের দিকে যাব, ধাতু আছে কোন গ্রুপের মৌলসমূহে, 1 এর মৌলসমূহকে আমরা বলি ধাতু। অর্থাৎ 1 এর মৌলসমূহের ক্ষেত্রে আমরা কি পেলাম, যতই আমরা উপর থেকে নিচের দিকে যাব অর্থাৎ একটা গ্রুপে, তত পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পাবে। পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে ওর স্তর সংখ্যা বাড়ে এবং সর্ববহিঃস্থ শক্তি স্তরের নিউক্লিয়াস থেকে ইলেকট্রন দূরে সরে যায়। ইলেকট্রন দূরে সরে যাওয়ার কারণে ওই ইলেকট্রনকে সরিয়ে দিতে আমাদের কম শক্তির প্রয়োজন হয়, এই জন্য গলনাঙ্কটাও কি হয়, নিম্নমানের হয়। ঠিক আছে, অন্যদিকে আসো 17 নম্বর গ্রুপ। 17 নম্বর গ্রুপে আছে কি, হ্যালোজেন সমূহ। এই হ্যালোজেন সমূহের ক্ষেত্রে আবার দেখা যায় এর গলনাঙ্কটা কি হয়, গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক কম হয়। এটা আমরা কিন্তু গলনাঙ্ক ও স্ফুটনাঙ্কের কি ভিত্তিক, গ্রুপ ভিত্তিক সম্পর্কটা আলোচনা করছি। গ্রুপ ভিত্তিক সম্পর্কের ক্ষেত্রে দেখলাম কি, গ্রুপ 1 এর ক্ষেত্রে মৌলসমূহের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক নিম্ন হয়। কারণ হিসাবে আমরা কি বললাম, যে যতই আমরা একটা গ্রুপে উপর থেকে নিচের দিকে যাই তার পারমাণবিক ব্যাসার্ধ বেড়ে যায়, ইলেকট্রন সংখ্যা সর্ববহিঃস্থ শক্তি স্তর ইলেকট্রন সংখ্যা দূরে সরে যায়, কারণ স্তর সংখ্যা বাড়ে।
এবং নিউক্লিয়াস থেকে তার আকর্ষণ কমে যায়, ফলে ইলেকট্রনকে সরিয়ে দেওয়া সহজ হয়, কম শক্তি লাগে, এজন্য ওটি সহজেই গলে যায় এবং ওর স্ফুটনাঙ্ক কি হয়, নিম্নমানের হয়। অর্থাৎ গলনাঙ্ক স্ফুটনাঙ্ক 1 এর ক্ষেত্রে কি হয়, নিম্ন হয়। ঠিক আছে, গলনাঙ্ক এটা আমি সাইড করে লিখে রাখলাম, গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক। মনে রাখবা গ্রুপ 1 এর ক্ষেত্রে গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক হচ্ছে নিম্নমানের হয়। এবার আসো গ্রুপ 17 এর মূল সমূহের ক্ষেত্রে আবার এর ব্যতিক্রম। গ্রুপ 17 এর মূল সমূহ আছে হ্যালোজেন সমূহ। এই হ্যালোজেন সমূহের একটা গ্রুপে, অর্থাৎ আমরা যত উপর থেকে নিচের দিকে যাই, এই গ্রুপ 17 এর মূল সমূহের ক্ষেত্রে দেখা যায় গলনাঙ্ক স্ফুটনাঙ্ক উচ্চ মানের হয়। কেন হয়? কারণ 17 নম্বর গ্রুপে আছে অধাতু এবং এই 17 নম্বরের গ্রুপের মৌলগুলো সাধারণত দ্বিপরমাণু হয়, যেমন ক্লোরিন এরা দ্বিপরমাণু হয় এবং এদের মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ বল অত্যন্ত বেশি থাকে। আন্তঃআণবিক আকর্ষণ বল বেশি থাকার ফলে এদের বন্ধনটা ভাঙা কষ্টসাধ্য হয়, এজন্য বেশি শক্তির প্রয়োজন হয়, ফলে এদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কি হয়, বেড়ে যায়। এইটা হলো আমাদের গ্রুপ ভিত্তিক ধর্ম। তাহলে আমি এখানে একটু সাইড নোট করে এইভাবে লিখে দিতে পারি, গ্রুপ 17 এর ক্ষেত্রে আমরা কি পেলাম, তাহলে উচ্চ হয়, উচ্চ মানের হয় কি, গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক। মনে থাকবে গ্রুপ 17 এর মূল সমূহের ক্ষেত্রে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক উচ্চ মানের হয়। কেন হয়? কারণ গ্রুপ 17 এর মৌল সমূহ হয় দ্বিপরমাণু এবং অধাতু। এই অধাতু দ্বিপরমাণু এবং এদের মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ বল অত্যন্ত বেশি হওয়ার কারণে এরা কি করে, অধিক শক্তির প্রয়োজন হয় এদের বন্ধন ভাঙতে। অধিক শক্তি হওয়ার কারণে এদের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক বেড়ে যায়। এটা তোমার গেল গলনাঙ্ক ও স্ফুটনাঙ্কের গ্রুপ ভিত্তিক ধর্ম। এবার আসো পর্যায় ভিত্তিক ধর্ম। পর্যায়ভিত্তিক ধর্ম, পর্যায়ভিত্তিক ধর্ম এই পর্যায় ভিত্তিতে, অর্থাৎ একই পর্যায়ে আমরা বাম থেকে যত ডানে যাব বিভিন্ন মৌলের গলনাঙ্ক বিভিন্ন রকম হয়, অর্থাৎ একই পর্যায়ে মৌলসমূহের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বিভিন্ন হতে পারে। যেরকম আমরা যদি একটু আলোচনা করি যে তৃতীয় পর্যায়ের মৌল, মনে করো তৃতীয় পর্যায়, এই তৃতীয় পর্যায়ের মৌলসমূহের মধ্যে আছে সোডিয়াম, আছে ক্যালসিয়াম, আছে ম্যাগনেসিয়াম, আছে অ্যালুমিনিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, তারপরে সিলিকন আছে, ফসফরাস আছে, এগুলো হচ্ছে তৃতীয় পর্যায়ের মৌল। এখন এই সোডিয়ামের ক্ষেত্রে যদি দেখি, সোডিয়াম আছে পজিটিভ আয়ন, ক্যালসিয়াম 2+, অ্যালুমিনিয়াম 3+, ঠিক আছে। এখন দেখা যায় কি একই পর্যায়ে এদের গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক একটার বেশি আরেকটার কম। কেন বেশি কেন কম? এরা একই পর্যায়ের মৌল, বললাম তৃতীয় পর্যায়ের মৌল। তৃতীয় পর্যায়ের মধ্যে সোডিয়াম আয়নের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক নিম্নমানের হয়। কেন হয়? তার কারণ হিসেবে আমরা বলতে পারি সোডিয়ামে আমরা দেখতে পাচ্ছি কি একটা আয়ন আছে, অর্থাৎ সোডিয়ামের আকারটা হয় বড়। সোডিয়ামের আকার যখনই বড় হয় তখন তার ইলেকট্রনকে সরিয়ে দিতে কম শক্তির প্রয়োজন হয়, আর যখনই কম শক্তির প্রয়োজন হয় তখন তার গলনাঙ্ক স্ফুটনাঙ্কের মানও নিম্নমানের হয়। অপরদিকে আমরা দেখতে পাচ্ছি ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, এগুলোতে প্রত্যেকটা দুইটা, এখানে আছে তিনটা, অর্থাৎ তিনটা ইলেকট্রন থাকে সর্বোপরি স্তরে, অর্থাৎ ইলেকট্রন ঘনত্ব বেশি থাকে। ইলেকট্রন ঘনত্ব যখন বেশি থাকে, এই বেশি ইলেকট্রনকে মুক্ত করতে অধিক শক্তির প্রয়োজন হয়। যখন অধিক শক্তির প্রয়োজন হয় তখন গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্কের মানও বেড়ে যায়। আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে আমরা একই পর্যায়ে দেখো এরা অবস্থান করলো, এদের গলনাঙ্ক স্ফুটনাঙ্কের মান কি হচ্ছে, ভিন্ন হচ্ছে। আবার আমরা যদি বলি সিলিকনের ক্ষেত্রে, এই সিলিকন পরমাণু কি থাকে, এরকম সিলিকন 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 এইভাবে করে এরা বন্ধন তৈরি করে, অর্থাৎ একটা বৃহৎ বন্ধন আকারে একটার সাথে একটা যুক্ত থাকে। যখন বৃহৎ বন্ধন আকারে যুক্ত থাকে তখন এদেরকে ভাঙতে অধিক শক্তির প্রয়োজন হয়, তখন আবার এর গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেড়ে যায়। আবার এই পর্যায়ের মৌল, মনে করো ফসফরাস P4, এই ফসফরাসের মধ্যে আছে সমযোজী বন্ধন। সমযোজী বন্ধন থাকার ফলে ওদেরকে ভাঙতে কম শক্তির প্রয়োজন হয়, ওদের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্কের মান কমে যায়। তারপরে আরেকটা পরমাণু এরকম আছে সালফার 8, অর্থাৎ সালফারের যোজনী 8, অথবা সালফার 6 দিতে পারি, সালফার 6। এই সালফার 6 যখন থাকে তখন এই 6টা পরমাণু থাকে সালফারের, এরা কি করে সমযোজী বন্ধনে আবদ্ধ হয়।
সমযোজী বন্ধনে আবদ্ধ হওয়ার কারণে এদের বন্ধনটা হয় দুর্বল, দুর্বল হওয়ার কারণে কম শক্তির প্রয়োজন হয় এবং এদের গলনাঙ্ক স্ফুটাঙ্কের মান কি হয়, কমে যায়। তাহলে আমরা গলনাঙ্ক স্ফুটাঙ্কের পর্যায়ভিত্তিক ধর্ম হিসাবে কি বলতে পারি, যে একই পর্যায়ের মোল সমূহের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বিভিন্ন হয়ে থাকে। কেন বিভিন্ন হয়ে থাকে সে কারণগুলো আমরা ব্যাখ্যা করলাম। যেটা তৃতীয় পর্যায়ের মোল, এখানে সোডিয়ামের গলনাঙ্ক নিম্ন, কারণ এর আকার বড়, বড় হওয়ার কারণে সর্ববৈশ্য শক্তি স্তরে ইলেকট্রনকে সরিয়ে দিতে কম শক্তির প্রয়োজন হয়, গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কমে যায়। অনুরূপভাবে এগুলো ব্যাখ্যা করবা, এগুলো একটু মনোযোগ দিয়ে পড়ো। এবার আমরা পরমাণুর আকার ও পারমাণবিক ব্যাসার্ধ নিয়ে আলোচনা করব। তোমরা কি ক্লাসটা বুঝতে পারছো? যদি কোনো সমস্যা হয় আমাকে একটু কমেন্টসে জানাও, আমি তোমাদের কমেন্টসের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব। এবার আসলে পরমাণুর আকার ও পারমাণবিক ব্যাসার্ধ এটা আমরা আলোচনা করব। পরমাণুর আকার, পরমাণুর আকারের ক্ষেত্রে যদি আমরা গ্রুপ ভিত্তিক এবং পর্যায় ভিত্তিক যদি আলোচনা করি, গ্রুপ ভিত্তিক এবং পর্যায় ভিত্তিক যদি আলোচনা করি, পরমাণু আমরা এই এতদিন আলোচনা থেকে এটাই আমাদের মাথায় নিয়ে নিয়েছি যে পরমাণুর আকার যত বড় হবে সর্ববহিষ্ঠ শক্তি স্তরের ইলেকট্রন তত দূরে সরে যাবে, দূরে সরে গেলে নিউক্লিয়াসের আকর্ষণ শক্তি কমে যাবে এবং সেই ক্ষেত্রে তার পারমাণবিক কি বলে আয়নীকরণ শক্তি, ইলেকট্রন শক্তি সবকিছুই তার কি হবে বলো, কমে যাবে। আচ্ছা, পরমাণুর যে আকারের ক্ষেত্রে গ্রুপ ভিত্তিক যেটা আমরা বলবো যে উপর থেকে নিচের দিকে গেলে কি হয়, পরমাণুর আকারটা বড় হয়, পরমাণুর আকার যত বাড়ে তত পর্যায় ভিত্তিক সবগুলো ধর্ম কি কমে যায়। ঠিক আছে, পর্যায় ভিত্তিক সবগুলো ধর্ম বলতে বোঝায় আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা, গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক। এবার আসো পরমাণুর আকারের ক্ষেত্রে আমরা যদি বাম থেকে ডানে যাই, অর্থাৎ বাম থেকে ডানে বলতে বোঝায় পর্যায়ভিত্তিক ধর্ম। যখন বাম থেকে ডানে যাব সেই একই কারণ যে এদের ইলেকট্রনের স্তর সংখ্যা বাড়ে না, বাড়ে হচ্ছে সর্ববৈশ্য শক্তি স্তরের ইলেকট্রন ঘনত্ব। ইলেকট্রন ঘনত্ব যত বাড়বে নিউক্লিয়াসের আকর্ষণ তত বাড়বে, পরমাণুর আকারটা তত ছোট হয়ে যাবে এবং ওর পর্যায়ভিত্তিক সকল ধর্ম বেড়ে যাবে। সকল ধর্ম বলতে আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি সবগুলোই বেড়ে যাবে। এটা গেল হচ্ছে পরমাণুর আকার। আর পারমাণবিক ব্যাসার্ধটা আমরা একটু ডিটেইলস করব। পারমাণবিক ব্যাসার্ধ কাকে বলে বা ব্যাসার্ধকে কয় ভাগে ভাগ করা যায়। আমি যদি ছোট ব্যাসার্ধটাকে এইভাবে চিন্তা করি, মনে করো আমার এই যে একটা পরমাণু আর এই যে একটা পরমাণু, এই যে দুইটা পরমাণু নিউক্লিয়াস পাশাপাশি আছে, আমি এটাকে সাপোজ ধরে নিলাম এটা একটা হাইড্রোজেনের পরমাণু, এটা একটা হাইড্রোজেনের পরমাণু। ঠিক আছে, তাহলে এই পরমাণুর কেন্দ্র এটা, এই পরমাণুর কেন্দ্র এটা, তার মানে এটা H2, তাই তো? যখন বন্ধন গঠন করে তখন হাইড্রোজেন হবে। এখন দেখো এই কেন্দ্র দুটো যদি আমরা যুক্ত করি তাহলে এটা কি হয়ে গেল, দুইটা হাইড্রোজেন পরমাণুর ব্যাস, তাই তো? এটার কেন্দ্র থেকে এটুকু পর্যন্ত আমরা এটাকে বলি ব্যাস। যখন এটাকে আমি দুই দ্বারা ভাগ করব অর্থাৎ অর্ধেক করব, এটুকুকে আমরা ব্যাসার্ধ বলবো, এখান থেকে এটুকু ব্যাসার্ধ, এখান থেকে এটুকুকে ব্যাসার্ধ। ঠিক আছে, তাহলে পারমাণবিক ব্যাসার্ধ কি? পারমাণবিক ব্যাসার্ধর ডেফিনেশনটা দেব আমরা, যে দুইটা পরমাণু নিউক্লিয়াসের কি বলবো, দুইটা নিউক্লিয়াসের বা আন্তঃনিউক্লিয়াসের, দুইটা পরমাণুর আন্তঃনিউক্লিয়াসের দূরত্বের অর্ধেককে পারমাণবিক ব্যাসার্ধ বলে। আমি একটু লিখে দিই, বইও আছে, তারপর আমি একটু লিখে দিই। পারমাণবিক ব্যাসার্ধ দুটি পরমাণুর আন্তঃনিউক্লিয়াসের মধ্যবর্তী দূরত্বের অর্ধেককে পারমাণবিক ব্যাসার্ধ বলে। বুঝতে পারছো সবাই?
দুইটা পরমাণু নিউক্লিয়াসের আন্তঃনিউক্লিয়াসের মধ্যবর্তী দূরত্বের অর্ধেককে। আন্ত মানে হচ্ছে অভ্যন্তরীণ, যেটা এজন্য আন্ত লিখছি। দুইটা পরমাণুর আন্তঃনিউক্লিয়াসের মধ্যবর্তী দূরত্বের অর্ধেককে পারমাণবিক ব্যাসার্ধ বলে। আমি চিত্র দ্বারাও প্রথম বুঝাইছি, আশা করি সবাই বুঝতে পারছো। যদি না বুঝতে পারো আমাকে একটু কমেন্টসের মাধ্যমে জানাও, আমি আবার রিপিট করবো, আবার বুঝাই দেবো। এটা গেল পারমাণবিক ব্যাসার্ধ। এই পারমাণবিক ব্যাসার্ধকে আবার 4 ভাগে ভাগ করা যায়। এই ভাগগুলো একটু পড়তে হবে জ্ঞানমূলক প্রশ্নের জন্য। আমি এখান থেকে মুছে দিই। কি বললাম? পারমাণবিক ব্যাসার্ধকে 4 ভাগে ভাগ করা যায়। একটা হলো সমযোজী ব্যাসার্ধ, সমযোজী ব্যাসার্ধ, আয়নিক ব্যাসার্ধ, আয়নিক ব্যাসার্ধ। 3 হচ্ছে ধাতব ব্যাসার্ধ। 4 ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধ। ঠিক আছে? পারমাণবিক ব্যাসার্ধকে 4 ভাগে ভাগ করা যায়। একটা হলো সমযোজী ব্যাসার্ধ, আয়নিক ব্যাসার্ধ, ধাতব ব্যাসার্ধ এবং ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধ। প্রত্যেকটার আমরা ডেফিনিশন শিখব। তোমরা কি পারমাণবিক ব্যাসার্ধটা বুঝতে পারছো? যদি না বুঝতে পারো আমাকে একটু কমেন্টসের মাধ্যমে জানাও। এবার আসো সমযোজী ব্যাসার্ধটা কি আমরা একটু জেনে নিই। সমযোজী ব্যাসার্ধ হচ্ছে সমযোজী বন্ধনে আবদ্ধ দুইটা পরমাণুর মধ্যবর্তী দূরত্বের অর্ধেককে বলা হয় সমযোজী ব্যাসার্ধ। সমযোজী বন্ধনে আবদ্ধ দুইটা পরমাণুর নিউক্লিয়াসের মধ্যবর্তী দূরত্বের অর্ধেককে সমযোজী ব্যাসার্ধ বলে। অনুরূপভাবে আয়নিক ব্যাসার্ধ কাকে বলে? আয়নিক বন্ধনে আবদ্ধ দুইটা পরমাণু নিউক্লিয়াসের মধ্যবর্তী দূরত্বের অর্ধেককে আয়নিক ব্যাসার্ধ বলে। এবার আসো ধাতব ব্যাসার্ধ কি? ধাতব বন্ধন কি আগে শিখি আমরা। কঠিন পদার্থের মৌলসমূহ বা কঠিন পদার্থের পরমাণু সমূহ পরস্পরের সাথে যে বন্ধনে আবদ্ধ থাকে তাকে ধাতব বন্ধন বলে। অর্থাৎ ধাতুগুলো সবসময় কঠিন হয়। কঠিন পদার্থের পরমাণু সমূহ পরস্পরের সাথে যে বন্ধন দ্বারা আবদ্ধ থাকে তাকে ধাতব বন্ধন বলে। তাহলে ধাতব ব্যাসার্ধকে আমরা কি বলবো? ধাতব বন্ধনে আবদ্ধ দুইটা পরমাণু নিউক্লিয়াসের মধ্যবর্তী দূরত্বকে বলা হয় ধাতব ব্যাসার্ধ। এবার আসো ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধ কি? ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধ, আগে ভ্যান ডার ওয়ালস বলটা কি? ভ্যান ডার ওয়ালস বল হলো কঠিন পদার্থের পরমাণু সমূহ যে দুর্বল আকর্ষণ বল দ্বারা আবদ্ধ থাকে তাকে ভ্যান ডার ওয়ালস বল বলা হয়। আর ভ্যান ডার ওয়ালস বল দ্বারা আবদ্ধ দুইটা পরমাণু নিউক্লিয়াসের মধ্যবর্তী দূরত্বের অর্ধেককে ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধ বলে। তোমরা খাতা কলম কাছে রাখবো সবাই, এই জিনিসগুলো একটু আস্তে আস্তে করে লিখে নিবা। আমি আবারও রিপিট করি যে সমযোজী ব্যাসার্ধ কি। এগুলো কিন্তু জ্ঞানমূলক প্রশ্ন অনেক আছে, আমাদের জানতে হবে। সমযোজী ব্যাসার্ধ সমযোজী বন্ধনে আবদ্ধ দুইটা পরমাণু নিউক্লিয়াসের মধ্যবর্তী দূরত্বের অর্ধেককে বলা হয় সমযোজী ব্যাসার্ধ। আয়নিক ব্যাসার্ধ কি বললাম? আয়নিক বন্ধনে আবদ্ধ দুইটা পরমাণু নিউক্লিয়াসের মধ্যবর্তী দূরত্বের অর্ধেককে বলা হয় আয়নিক ব্যাসার্ধ। ধাতব ব্যাসার্ধ অনুরূপভাবে ধাতব বন্ধনে আবদ্ধ দুইটা পরমাণু নিউক্লিয়াসের মধ্যবর্তী দূরত্বকে বলা হয় ধাতব ব্যাসার্ধ। ধাতব বন্ধন কাকে বলে বলছি? কঠিন পদার্থের পরমাণু সমূহ পরস্পরের সাথে যে বন্ধন দ্বারা আবদ্ধ থাকে তাকে ধাতব বন্ধন বলে। এটা একটু শিখবা। ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধ কি? ভ্যান ডার ওয়ালস বল দ্বারা আবদ্ধ দুইটা পরমাণুর মধ্যবর্তী দূরত্বের অর্ধেককে বলা হয় ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধ। আশা করি সবাই বুঝতে পারছো। তাহলে এটা গেল আমাদের পরমাণুর আকার এবং পারমাণবিক ব্যাসার্ধ আলোচনা করলাম। আমাদের আরেকটা জিনিস ছিল, সেটা হলো ধাতব ধর্ম। ধাতব ধর্মের ক্ষেত্রে যেটা আমরা আলোচনা করব, ধাতব ধর্ম। ধাতব ধর্মের ক্ষেত্রে ধাতু সমূহ কি হয় আমরা জানি। ধাতু সমূহ হচ্ছে নরম প্রকৃতির, এদের গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক উচ্চমানের হয়।
এরা বিদ্যুৎ সুপরিবাহী থাকে, এগুলো হলো ধাতুর বৈশিষ্ট্য। এখন ধাতু সমূহ যেহেতু নরম প্রকৃতির হয় এবং এদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কি হয়, বেশি হয়, তাহলে এরা গ্রুপ ভিত্তিক যেটা হবে, গ্রুপ ভিত্তিক, সেই একই কারণ গ্রুপ ভিত্তিক ধাতব সমূহের ধাতব ধর্ম কি হবে, বৃদ্ধি পাবে। কারণ যত আমরা উপর থেকে নিচের দিকে যাব পারমাণবিক সংখ্যা বাড়বে, স্তর সংখ্যা বাড়বে, ফলে এদের আকর্ষণও বাড়বে, ফলে ধাতুর ধর্ম কি হবে, বৃদ্ধি পাবে। এবার পর্যায় ভিত্তিক যেটা যাব, পর্যায় ভিত্তিকের ক্ষেত্রে আমরা জানি কি বাম থেকে ডানে যায়, কিন্তু এই ধাতুর ক্ষেত্রে কি হবে, ডান থেকে যত বামে যাব ধাতুর ধর্ম তত বৃদ্ধি পাবে। ঠিক আছে, কারণ হচ্ছে কি, দেখো একটা পর্যায়ে, এটা হলো পর্যায় ভিত্তিক ধর্ম। পর্যায় ভিত্তিক ধর্ম, পর্যায় মানে এটা আমার বাম, এটা আমি যাচ্ছি ডানে, সরি এদিকে আমি যাচ্ছি ডানে, তাই তো, বাম থেকে আমরা ডানে যাই। যখন আমরা বাম থেকে ডানে যাব তখন আয়নীকরণ শক্তি, বাম থেকে যখন ডানে যাব তত আয়নীকরণ শক্তি কি হয়, বাড়ে। আয়নীকরণ শক্তি যত বাড়বে ধাতুর ধর্ম তত কমবে। এটা মনে রাখবা যে আয়নীকরণ শক্তি কমলে ধাতুর ধর্ম কি হয়, আয়নীকরণ শক্তি কমলে ধাতুর ধর্ম বৃদ্ধি পায়, আর আয়নীকরণ শক্তি বাড়লে ধাতুর ধর্ম কমে যায়। তাহলে যদি একটা পর্যায়ে আমরা বাম থেকে ডানে যাই তাহলে ধাতুর ধর্ম কি হবে, ধাতুর ধর্ম কমে যাবে। তাহলে আমি যদি ডান থেকে বামে আসি তাহলে কি হবে, ধাতুর ধর্ম বৃদ্ধি পাবে। এটা হলো ধাতু সমূহের পর্যায়ভিত্তিক ধর্ম, যে একই পর্যায়ে আমি বাম থেকে ডানে গেলে ধাতুর ধর্ম কি হয়, কমে যায়। কারণ কি, বাম থেকে আমরা যত ডানে যাই তত আয়নীকরণ শক্তি বাড়ে, আর আয়নীকরণ শক্তি যত বাড়ে ধাতুর ধর্ম তত কমে। আবার একটা পর্যায়ে আমি যদি ডান থেকে বামে আসি তাহলে ধাতুর ধর্ম বেড়ে যায়, কারণ ডান থেকে যত বামে আসবো তত আয়নীকরণ শক্তির মান কমতে থাকবে, আর আয়নীকরণ শক্তি যত কমবে ধাতুর ধর্ম তত বৃদ্ধি পাবে। ঠিক আছে, এটা যেন আমার ধাতুর গ্রুপ ভিত্তিক এবং পর্যায় ভিত্তিক ব্যাখ্যা। এটা একটা পড়ব। আমাদের আরেকটা টপিক ছিল যোজ্যতা। যোজ্যতা কাকে বলে? যোজ্যতা হলো পরমাণু সমূহ পরস্পরের সাথে যুক্ত হওয়ার ক্ষমতাকে বলা হয় যোজ্যতা। কি বললাম, একটা পরমাণুতে মৌল সমূহ পরস্পরের সাথে যুক্ত হওয়ার ক্ষমতাকে যোজ্যতা বলা। একটু লিখে দিই, খাতায় লিখে নাও সবাই। যোজ্যতা যে কোনো পরমাণুতে মৌল সমূহ পরস্পরের সাথে যুক্ত হওয়ার ক্ষমতাকে যোজ্যতা বলে। ঠিক আছে, যে কোনো পরমাণুতে মৌলসমূহ পরস্পরের সাথে যুক্ত হওয়ার ক্ষমতাকে যোজ্যতা বলে। আর একটা জিনিস শিখতে হবে, যোজনী ইলেকট্রন। যোজনী ইলেকট্রন কি? পরমাণুর সর্ববহিষ্ঠ শক্তি স্তরের ইলেকট্রনকে বলা হয় যোজনী ইলেকট্রন। এই এতটুকু শিখলে হবে, জ্ঞানমূলক প্রশ্নের জন্য আসে যে যোজ্যতা কাকে বলে এবং যোজনী ইলেকট্রন কি। যোজ্যতা কাকে বলে? পরমাণুতে যে কোনো মৌলের পরস্পরের সাথে যুক্ত হওয়ার যে ক্ষমতা তাকে বলা হয় যোজ্যতা। আর যোজনী ইলেকট্রন কি বললাম? পরমাণুর সর্ববহিষ্ঠ শক্তি স্তরের ইলেকট্রনকে বলা হয় যোজ্যতা ইলেকট্রন। এই ইলেকট্রনই সে ছেড়ে দেয় অথবা সর্ববহিষ্ঠ শক্তি স্তরের ইলেকট্রন সে গ্রহণ করে। যে কয়টা ইলেকট্রন ছেড়ে দেয় তার যোজ্যতা তত হয়, যে কয়টা গ্রহণ করে তার যোজ্যতা তত হয়। তো আজ এই পর্যন্তই আমাদের ক্লাস ছিল। পর্যায়ভিত্তিক ধর্ম আমরা যেগুলো আলোচনা করছি প্রত্যেকটা সুন্দর করে পড়বা। আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা, গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক, পরমাণুর আকার, পারমাণবিক ব্যাসার্ধ, ধাতুর ধর্ম ডিটেলস আলোচনা করলাম। প্রত্যেকটাই গ্রুপ ভিত্তিক পর্যায়ভিত্তিক ব্যাখ্যা যেভাবে আমি পড়াইছি সুন্দর করে পড়বা। আর এর সাথে আমরা আরেকটু শিখছি কি, পারমাণবিক ব্যাসার্ধের ক্লাসিফিকেশনটা শিখলাম।
আর হচ্ছে যোজ্যতা কি, যোজ্যতা ইলেকট্রনিক কি। আর সামনে ক্লাসে আমরা বন্ধন সম্পর্কে, যে সমযোজী বন্ধন, আয়নিক বন্ধন, সন্নিবেশ বন্ধন আছে, এগুলো আমি নেক্সট ক্লাসে আলোচনা করব। তোমরা বই থেকে জাস্ট একটু রিডিং করে রাখবা, যাতে আমি যখন আলোচনা করি জিনিসগুলো একটু ভালো বুঝতে পারবা, আর বাসায় আর একটু পড়লে আর ক্লিয়ার হয়ে যাবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নেক্সট ক্লাসে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।